স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কোনো কর্মপরিকল্পনা ঘোষণা না করায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রয়োজন নির্বাচিত সরকার। দলটির অন্য নেতারা বলেন, শেখ হাসিনার দেশপ্রেম ছিল না, ছিল ভারত প্রেম, তাই ভারতকে সুবিধা দিতে সব কাজ করেছেন তিনি। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারই প্রয়োজন। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বনানীর রাজুক মাঠে আন্দোলনে চোখ ক্ষতিগ্রস্ত ও নিম্নবিত্তদের জন্য চক্ষু সেবা ক্যাম্প আয়োজনে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ছিলেন ভারত প্রেমী, যা করেছেন ভারতের জন্য করেছেন। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল আপনার, কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকারের উচিত বুক উঁচিয়ে ভারতকে প্রশ্ন করা। আজকে স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করার পরও এই সরকারকে আমরা এনেছি। এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? প্রশাসনের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, তারা এ সরকারকে সহযোগিতা করছে না, তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন। ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচিত সরকার আমরা গঠন করব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার মানুষের জন্য ইতিবাচক সংস্কার করছে, ফলে পরবর্তী সরকার জনগণের চাপে এসব এড়িয়ে যেতে পারবে না। বর্তমান সরকার ফুটপ্রিন্ট রেখে যাবে, পরের সরকার তা অনুসরণ করবে। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর 34 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, দেশে ভালো মানুষ ও ভালো প্রতিষ্ঠানের অভাবে অনেক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হয় না। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলি তো, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে, দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই করবো। এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট? মানব সভ্যতাকে ঝুঁকি থেকে বাঁচাতে উন্নত বিশ্বের মানুষকে তাদের জীবন পদ্ধতি পরিবর্তন করতে হবে। জলবায়ু তহবিলের টাকার অঙ্ক নয়, বরং পরিবেশ বিধ্বংসী বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে তার অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিন্ন ধারার জীবন অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন প্লেনারি হলে মূল বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরেন পরিবেশ নিয়ে তার ভাবনা। To present the climate catastrophe in a different perspective. ডক্টর ইউনূস বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গড়ে তুলতে হবে ভিন্ন সংস্কৃতি। পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক কাঠামো দিয়ে জায়েজ করার বিরুদ্ধেও তার অবস্থান স্পষ্ট করেন। We justify this with an economic framework. আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। আমরা এটিকে একটি অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দিই, যা গ্রহ ব্যবস্থার মতো প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়। সেই অর্থনৈতিক কাঠামো সীমাহীন খরচের উপর সমৃদ্ধ হয়। আপনি যত বেশি গ্রাস করবেন, তত বেশি আপনি বাড়বেন। আপনি যত বেশি বাড়বেন, তত বেশি অর্থ উপার্জন করবেন। বলেন, ৩-০ মডেল বাস্তবায়নের মধ্য দিয়ে আসতে পারে সমাধান। প্রতিটি যুবক ৩-০ ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব, যা শুধু সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। প্রতিটি ব্যক্তি ৩-০ ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে এবং সারা জীবন ৩-০ ব্যক্তি হিসেবেই থাকবে। এটি নতুন সভ্যতা তৈরি করবে।
and will remain a 30 person all his or her life. পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে আরেকটি অধিবেশনে ডক্টর ইউনুস বলেন, মাথাপিছু $5 খরচ করলেই সবার জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। মাথাপিছু $5 খরচ করলে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। বিশ্ববাসীর কাছে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বিভিন্ন জনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমন এক জীবন আমরা বেছে নিয়েছি যে জীবন আমাদেরকে প্রকৃতি থেকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে। আমরা পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সেটি আবার অর্থনৈতিক কাঠামো দিয়ে তা ঠিক করার বা তা জায়েজ করার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনুস COP29-এ এই বার্তা দিলেন যে পরিবেশ ধ্বংস করে ভোগবাদী জীবন জারি রেখে আসলে সভ্যতা টিকিয়ে রাখা যাবে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম এই রিটটি দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়ো করে 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাজধানীতে পলিথিন কারখানায় দিনভর অভিযান চালানোর কথা থাকলেও শ্রমিকদের তোপের মুখে বন্ধ করে দিতে বাধ্য হন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণও করেন অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী। বুধবার সকাল 11টা ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখান থেকে পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল। এরপর তা জব্দ ও কারখানাটি সিলগালা করা হয়। কিছুক্ষণ পরই মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করে। তারা জানায় আয় রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি তাদের। আমাদের একটা চাকরি দেন, আমাদেরটা করে তারপর আপনারা বন্ধ করেন, নাইলে বন্ধ করেন না, নাইলে বন্ধ করেন না। এসিংয়ে বড় বড় জিনিস, অবৈধ জিনিস বাংলাদেশে চলে, হেডি বন্ধ করেন না। আপনারা শুধু খালি পলিথিনটার উপরে কি আসেন যে পলিথিনটা বন্ধ করেন, পলিথিনটা বিকল্প কি বের করছেন না, এটার বিকল্প একটা দিয়ে তারপর তো সেটা বন্ধ করতে হইব, ঠিক না? 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনের, 4 লক্ষ। আপনারা কি চাচ্ছেন? তাদেরকে কি আপনারা নষ্ট করে দিতে চাচ্ছেন না চুরি শিখাতে চাচ্ছেন? ভবিষ্যৎ কি করে দিচ্ছেন? বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়া পলিথিন লাইন বন্ধ হবে না। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফেরদৌসীর নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে ফিরে আসে যৌথ বাহিনী। অভিযান সম্পর্কে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এই উপসচিব। দিনব্যাপী এ অভিযান চলার কথা থাকলেও তা সম্পন্ন না করে অভিযান সমাপ্ত করে রুবিনা ফেরদৌসী। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলার আয়োজন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে একটি বৈঠক শেষে তিনি জানান, এরই মধ্যে বিষয়টি নিয়ে 3টি মন্ত্রণালয়ের সাথে বৈঠকও করেছেন। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। চিকিৎসা নিশ্চিতের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে অবরোধ করে বিক্ষোভ করছে গণ অভ্যুত্থানে আহত ও চিকিৎসাধীন ছাত্র জনতা।
আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়কে অবস্থান নিয়ে দুপুর থেকে বিক্ষোভ করছেন তারা। এর আগে নিটোরে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যান চলাচল। সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ করে তারা বলেন, চিকিৎসায় যে অর্থ বরাদ্দ রয়েছে তাও তারা পাননি। হাসপাতালটির একটি ওয়ার্ডে ৪৮ জন চিকিৎসাধীন থাকলেও বিক্ষোভকারীদের দাবি ২-১ জনের সঙ্গে কথা বলেই চলে যান স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়া চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ জানান তারা। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। সকালে ডিআরইউতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, গেল ১৫ বছরে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ ও মানব পাচারের অভিযোগে ৩ দফা বন্ধ হয় মালয়েশিয়া শ্রম বাজার। আবারও সিন্ডিকেট করার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন বায়রা নেতারা। মালয়েশিয়ায় যেতে সরকার নির্ধারিত জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হওয়ার কথা থাকলেও সিন্ডিকেটের কারণে লাগছে ৫ থেকে ৫.৫ লাখ টাকা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বচ্ছতার জবাবদিহিতার অভাবে বারবার বন্ধ হয়ে যাচ্ছে শ্রমবাজার। তাই দাবি ওঠে এই খাতকে ঢেলে সাজানোর। সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনিটরিং করতে হবে এবং সেখানে একটা ব্যবস্থা এমনভাবে করতে হবে যাতে রিক্রুটমেন্টটা সঠিকভাবে হয় এবং মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং মিনিমাম কস্টে তারা যেন যেতে পারে। সিন্ডিকেটের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারিত উদাসীনতাকে দায়ী করছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। এই যে স্বৈরাচারী সরকারের যে ধারাবাহিক ফেসিবাদী যে কায়দা, সেই কায়দাটাকে ব্যবহার করে কিন্তু এই কাজটা করা হয়েছে। সাবেক মন্ত্রী এমপিরা এটার সাথে জড়িত, সেই যতটুকু পারে ততটুকু কাজ করবে, কিন্তু সুযোগটা সকলের জন্য অবারিত। আর মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট ঠেকাতে কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন রামরুর নির্বাহী পরিচালক। পুরো মালয়েশিয়া মার্কেট নিয়ে একটা টাস্ক ফোর্স বা যাই যে নামেই ডাকেন না কেন সেটা গঠন করা, যারা সরকার গঠন করতে পারেন তাদের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী তারা এই মালয়েশিয়ান এটাকে আবার নতুন মোড়কে মালয়েশিয়ান ব্যবস্থা এই সিন্ডিকেট ব্যবস্থা তারা নেওয়ার। ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের ছত্রছায়ায় মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে চক্র গড়ে তোলেন আমিনুর ও স্বপন। তাদের অনিয়ম, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের মে মাসে বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। এবার খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী সারা মাহবুব। শরীফে আলম তরুণী, ধন্যবাদ আপনাকে। সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি সারা মাহবুব। শুরুতেই ফুটবল। ফিফা প্রীতি ম্যাচে ঢাকায় মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবরে ১-০ গোলে এগিয়ে মালদ্বীপ। এই মুহূর্তে ম্যাচের সবশেষ অবস্থা জানাতে কিংস অ্যারেনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, আমরা প্রথমার্ধ থেকেই দেখছি মিডফিল্ড থেকে বাংলাদেশ বল তৈরি করতে পারছে, কিন্তু থার্ড এন্ডে যে ফিনিশিংটা ভালোভাবে দিতে পারছে না। এখানে কি প্ল্যানিং এর কোনো অভাব হয়েছে, নাকি বাংলাদেশ আসলে অনেকদিন পরে মাঠে নেমেছে দেখে খেলতে পারছে না প্ল্যান অনুযায়ী? আসলে যেটা বলছিলেন স্যার, যে ফিনিশিংয়ে যে বাংলাদেশ ফিনিশিংটা করতে পারছে না এবং সেই জায়গাতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। আমরা ম্যাচের শুরু থেকে দেখে আসছি যে বাংলাদেশ অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা ফুটবল খেলছে, একটা প্রেশার ফুটবল খেলছে এবং সেই জায়গায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল শুরু থেকেই, সেই এগিয়ে যাওয়ার যে ধরনটা, সেই ধরনটা কিন্তু কার্যকর হয়নি শুধুমাত্র একজন ফিনিশারের অভাবে। এবং যদি বলি যে মোরসালিনের উপরে অনেক ভরসা ছিল জাতীয় দলের কোচ সহ অন্যান্য সমর্থক সবারই, তো দর্শকদেরও অত্যন্ত ভরসার জায়গার নাম হচ্ছে মোরসালিন, কিন্তু সেই মোরসালিনও ব্যর্থ হয়েছে। ফয়সাল আহমেদ ফাহিমও একই ঘটনা ঘটিয়েছেন। বল স্কোর করার মতো বল কিন্তু শেষ বেলায় গিয়ে কিন্তু তারা গোল করতে পারেনি। এবং আপনি বললেন যে 1 গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই পিছিয়ে থাকা থেকে মধ্যবিরতি হয়েছে এবং বিরতির পর কিন্তু বাংলাদেশ আবারও মাঠে নেমেছে। সেই জায়গাতেও বাংলাদেশ আক্রমণে এগিয়ে থাকছে বারবারই, কিন্তু ফিনিশিংটা আসছে না। কোচ হ্যাভিয়ার কাবরেরা কিছুটা পরিবর্তন এনেছে দলের মধ্যে। এর মধ্যে কিন্তু ফাহিমকে উঠিয়ে নিয়েছেন এবং তার জায়গায় শাহরিয়ার ইমনকে নামিয়েছেন। আপনি জানেন শাহরিয়ার ইমন
অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড় এবং সে কিন্তু ফরওয়ার্ড লাইনে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত বিদ্যুৎ গতির একজন খেলোয়াড়। আমার মনে হয় যে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এই জায়গায় ফাহিমের জায়গায় ইমনকে কাজে লাগাতে চান এবং সেটা আমরা একটু দেখতেও পেয়েছি মাঠে। বেশ কয়েকবার তিনি বল নিয়ে আক্রমণে সানিয়েছেন। আর মিডফিল্ডে দুটো পরিবর্তন এসছে, সেখানে নেমেছেন চন্দন রয়ের সঙ্গে রয়েছেন আরেকজন মিডফিল্ডার রয়েছেন। তো দ্বিতীয়ার্ধের খেলাটা কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন যে প্রায় 76 মিনিটের খেলা চলছে। এই 76 মিনিটের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা স্পিড দেখা যাচ্ছে, যে কোনো সময় হয়তো বাংলাদেশ গোল পেয়েও যেতে পারে। আমরা তেমনটাই আশা করছি। মুশফিক, ধন্যবাদ আপনাকে। বিপিএল নয়, এনসিএল এর টি20 টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল। তবে চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল এ মাঠে নামার আগে তামিমকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। কদিন ধরেই মিরপুরে তামিমের ধুমধারাক্কা অনুশীলন। প্র্যাকটিসের ধরন দেখেই বোঝার বাকি নেই টি20-র জন্য নিজেকে প্রস্তুত করছেন তামিম। তবে বিপিএল শুরুর এত আগেই তামিম যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখনই গুঞ্জন রটে এনসিএলেই ফিরতে পারেন এই ওপেনার। অবশেষে জানা গেল উত্তর, প্রথমবারের মতো হতে যাওয়া এনসিএল টি20তেই খেলবেন তামিম ইকবাল। তামিম এনসিএল টি20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্মেটিভ হয়ে যেতে পারে। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20র আগে। সো সেটা আমরা আলোচনা করব। অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে দেশের এই ওপেনার, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে শর্টার ফরম্যাট খেলার জন্য কতটা ফিট তামিম। এটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে। তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। 11 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের হয়েই খেলবেন তামিম। বিপিএল এর আগে 22 গজে নিজেকে পরখ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের এই ওপেনার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় দলে আরও একবার সুযোগ পাওয়া কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনের সাথে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ পাওয়া শাহাদাত হোসেন দীপু। অঙ্কন ডাক পেয়েছেন মুশফিকুর রহিমের জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে থাকলেও জয় হাসান সাদমানদের সাথে যাওয়া হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। শেষ ধাপে অঙ্কন যখন দলের সাথে যোগ দিতে ঢাকা ছাড়লেন, তখন তার সঙ্গী অধিনায়ক শান্তর ইনজুরিতে জায়গা পাওয়া আরেক ক্রিকেটার শাহাদাত হোসেন দীপু। লাস্ট সিরিজটা আমাদের অত ভালো যায়নি, কিন্তু ইনশাল্লাহ যাতে এই সিরিজটা আমরা জিততে পারি। ডোমেস্টিক আমরা এখন ডিউট বলে খেলতেছি, তো হোপফুলি যে আমি ওখানে কোপ আপ করতে হবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 3 সেঞ্চুরিতে 2000-এর ওপরে রান করা অঙ্কনের টেস্ট অভিষেক হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রাম ম্যাচে। সেই ম্যাচে করতে পারেনি তেমন কিছুই, তবে সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান উইন্ডিজের বিপক্ষে দলে সুযোগ পেলে। এটা তো টিম গেম, দেশের খেলা, আমি যাতে টেস্ট সিরিজটা আমাদের জেতাটা ইম্পর্টেন্ট। অবশ্যই এটা আমার জন্য অপরচুনিটি, কিন্তু আমি ফিল করি যে আমি এই জায়গাটা যাতে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, অবশ্যই আমি যাতে ভালো পারফরমেন্স করেও নিজের জায়গাও করতে পারি, টিমের জন্য কিছু হেল্প করতে পারি। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের চট্টগ্রাম টেস্টের আগে জ্বরে আক্রান্ত হন লিটন কুমার দাস। তার জায়গায় দলে সুযোগ পান মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের চরম ব্যাটিং ব্যর্থতার সেই সিরিজে অঙ্কনের অর্জন ছিল প্রথম ইনিংসে 0 আর দ্বিতীয় ইনিংসে 29 রান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলা নানা খবর ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরণীর কাছে। সারা মাহবুব, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।